নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা। মেলাকে কেন্দ্র করে স্নানের আয়োজন জলপাইগুড়ির গড়িয়াহাট সংলগ্ন করলা নদীতে। অসংখ্য পুণ্যার্থীদের ভিড় মেলা প্রাঙ্গণে। দিনের পর দিন কাজ করেও মিলছে না মজুরি। খাওয়া দাওয়া থেকে ছেলে মেয়েদের পড়াশোনা, লাটে উঠেছে তাদের জীবনযাপন। চরম সমস্যায় মানাবাড়ি চা বাগানের প্রায় 700 চা শ্রমিক। সাত সকালে দুর্ঘটনা। গরু বোঝাই গাড়ির সঙ্গে সবজি বোঝাই পিকআপের সংঘর্ষ জলপাইগুড়ি তিস্তা সেতুর ওপরে। যানজট সৃষ্টি হয় এই ঘটনার জেরে এবং তীব্র সমস্যার মুখে পড়ে নিত্যযাত্রীরা। ঘটনাস্থলে পুলিশ। আসামগামী রোড জলপাইগুড়ি তিস্তা সেতুতে সাত সকালে এই দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনার কারণে যানজটের সৃষ্টি হয় ময়নাগুড়ি থেকে জলপাইগুড়ির গোশালা মোড় পর্যন্ত। সমস্যায় সাধারণ মানুষ। জানা গিয়েছে, ময়নাগুড়ির দিক থেকে সবজি বোঝাই একটি গাড়ি আসছিল এবং উল্টো দিক থেকে একটি গরু বোঝাই গাড়ি দ্রুত গতিতে এসে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির মধ্যে। এতে আহত 3 জন এবং তিস্তা সেতুর মাঝে ঘটনাটি ঘটে। এই কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। গাড়ি এসে তিস্তা ব্রিজের মাঝখানে থেকে তারপরে একটা রাস্তা খারাপ, জাম হয়ে গেছে, হাইটে আসতে হবে, আমাদের গতিই হবে। তার জন্য না জানি অনেকটা দূর তো হেঁটে হ্যাঁ 2-3 কিলোমিটার হেঁটে আসলাম। 3 কিলোমিটার সেই রোড থেকে অ্যাক্সিডেন্ট কোথায় হয়েছে? তিস্তা ব্রিজের মাঝখানে। তারপরে দেখতেছি এসে না আর কি নাম আপনার? আমার নাম বোবাই দাস। এখন রাস্তা পরিষ্কার হয়েছে? না হয়নি, এই এরকমই আছে। হাওড়া রোড থেকে হেঁটে আসলাম, আসে রাস্তা পুরো জাম। এই যে এখানে এসে দেখতেছি গাড়ি স্ক্যান হয়েছে, এখন হাইটে যেতে হবে জলপাইগুড়ি। গাড়ি যাচ্ছে না, গাড়ি কম যাচ্ছে। পুরা জাম। তিস্তার ব্রিজের উপরে। হ্যাঁ সমস্যা তো বই, সব লোক হাইটে আসছে, দেখো ওদিকে তুমি প্রচুর লোক হাইটে আসছে। এতই যাম। ফ্লাইওভার থেকে যান, ফ্লাইওভার থেকে যান। 2 কিলোমিটার যাম। 2 কিলোমিটার হাইটে আসলাম। 2 কিলোমিটার বেশি হবে। কি নাম? বিল্টু দাস। শিলিগুড়ির ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উল্টো দিকে অবৈধ তেলের গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। বুধবার রাত 11টা নাগাদ শিলিগুড়ির 35 নম্বর ওয়ার্ডের ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের উল্টো দিকে অবৈধ তেলের গোডাউনে হঠাৎ করেই অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয়রা আগুন দেখতে পেলে তৎক্ষণাৎ খবর দেন শিলিগুড়ি দমকল বিভাগের কাছে। দমকলের 3টি ইঞ্জিন এবং ইন্ডিয়ান অয়েলের সহযোগিতায় প্রায় 2 ঘন্টা সময় নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আমি 11টার দিকে আমার বউ ফোন করছে, আমাকে বললো যে আগুন লাগছে। আমি কোথায় বলে আইসি গেটে। আর তোমরা বউ বাচ্চা নিয়ে এদিকে চলে যাও। আর কি বলবো দাদা, এই আগুনটা পুরো ডেঞ্জার দাদা। এই আগুনটা কোথায় লাগে? আইসিতে লাগতে পারে, আইসিতে কেন লাগে না? আমাদের এই জায়গাটা গলিতে লাগে কেন? এই মাথা থেকে ওই মাথা, এই মাথা, এই রোডটা শেষ। মনে হচ্ছে আমি কিছু বলতে পারলাম না দাদা, কিন্তু আগুন প্রায় লাগে। এই নিয়ে না 10 বার পার হয়ে গেছে। তেলে ফেলে আগুন লেগেছে। তেল ছাড়া তো হবে না এরকম। এখনো নিবাচ্ছে মানুষ। হ্যাঁ অনেক আগুনটা হয়েছে, কিন্তু আমি পরে আসছি 10 মিনিট পর। অনেক প্রচুর সবাই লোকজন বাড়ি বাড়িতে ভেঙে গেছে। আমার নাম শফিকুল ইসলাম। আজ থেকে শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা। আর এই মেলাকে কেন্দ্র করে জলপাইগুড়ির উত্তরমুখী করলা নদীতে পুণ্য অর্জনের জন্য পুণ্যার্থীদের জন্য স্নানের আয়োজন করা হয়। এদিনও সকাল থেকেই উত্তরমুখী করলা নদীতে অসংখ্য মানুষকে স্নান করতে দেখা যায়। মূলত গড়িয়াহাট কমিটির উদ্যোগে প্রতি বছরই মেলা হয়ে থাকে করলা নদীর ধারে। এবছরও গড়িয়াহাট এলাকায় বারুনি মেলার আয়োজন করা হয়েছে। আজ থেকে শুরু হয়ে 8 দিন চলবে এই মেলা। মেলায় বসছে নাগরদোলনা থেকে রকমারি দোকানপত্র। দূর দূরান্ত থেকে মানুষ এই মেলাতে আসে এবং আজকে বারুনি মেলা উপলক্ষে সকাল থেকেই পুজো অর্চনা শুরু হয়। হ্যাঁ, এবার আমাদের গড়িয়াহাটের বারুনি মেলা হচ্ছে 86তম মেলা। আপনারা দেখছেন প্রতিবারের ন্যায় এবারও যে পুণ্যার্থীরা স্নান করতে এসেছেন দূর দূরান্ত থেকে, তাদের জন্য আমাদের মেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের গড়িয়াহাট উন্নয়ন সমিতির পক্ষ থেকে সমস্ত দিকে নজর রাখা হচ্ছে। এই মেলা উপলক্ষে যারা স্নান করতে আসছেন তাদের জন্য সুব্যবস্থা আছে। বস্ত্র ছাড়ার জন্য তাদের জায়গা করে দেওয়া হয়েছে, গ্রিন রুম করে দেওয়া হয়েছে। এবং আপনারা তো দেখতে পাচ্ছেন গত বছরে যে স্নান করেছে যতগুলা লোক,
এবার তার থেকে আরও অনেক বেশি লোক এবার স্নান করবেন মানুষে। কেন কেন মনে হয় ভিড়টা বাড়ছে? ভিড়টা তো মনে করেন এবার হয়তো স্নানে হয়তো 50,000 ক্রস করে যাবে হয়তো সকাল থেকে সন্ধ্যা অবধি মনে হয়। আর কি কি নজরদারি আপনারা রাখছেন? আমাদের এবার মেলায় বিশেষ করে প্রশাসন বলেছে সিসি ক্যামেরা রাখতে, সেই সিসি ক্যামেরা রাখা হয়েছে এবং আমাদের মেলার আকর্ষণ নাগরদোলা থেকে শুরু করে খাবার দোকান, বিভিন্ন দোকানপত্র আছে এবং তার সঙ্গে আমাদের বিভিন্ন জায়গা থেকে যেসব সাধু ভক্তরা আসেন তাদের বসার সুব্যবস্থা করা হয়েছে এবং রাত্রে তারা যেখানে থাকবেন সেই তাদের থাকারও ব্যবস্থা করা হয়েছে। করলা নদীর উত্তরবাহী ধারাতে বারুণী স্নান হয়। স্কন্দ পুরাণে আছে সচা শতভিষা নক্ষত্রযুক্ত চৈত্র কৃষ্ণ ত্রয়োদশী বারুণেন সমাযুক্তাং মৌধ কৃষ্ণ ত্রয়োদশী। চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী বারুণী স্নান হয়। স্কন্দ পুরাণে আছে এই গঙ্গা স্নান সূর্যগ্রহণ থাকাকালীন গঙ্গা স্নান করিলে যে ফল পাওয়া যায় বারুণী স্নান করিলে সেই ফল পাওয়া যায়। আজকে কেমন দেখলেন? একটু বলিনি সেই ফল পাওয়া যায়। আর মহাবারুণীতে স্নান করিলে ত্রিকুটিকুল উদ্ধার হয়। সেই জন্যে যাহারা গয়াতে পিণ্ড দিতে যাইতে পারেন না এখানে পিণ্ড দান করেন। এই জল এত পবিত্র যে গঙ্গার জলের প্রয়োজন হইলে বিকল্প হিসাবে এই জল ব্যবহার করা যাইতে পারে। আজকে কেমন দেখলেন ভিড়? প্রচণ্ড ভিড়, সবাই করছে, স্নান করছে, করছে। এই নদীটা কোথা থেকে বৈকুণ্ঠপুর ফরেস্ট হইতে উৎপন্ন হইয়া মন্থনী হইয়া জয়পুর বাগানের ভিতর দিয়ে মোহিতনগর গোলঘুমটি হইয়া গৌরীহাট হইয়া জলপাইগুড়ি দিনবাজার হইয়া আপনার উত্তরমুখী নদী। উত্তরমুখী এই গৌরীহাটের এই জায়গাটা উত্তরবাহী। কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষুব্ধ এলাকাবাসী। মন্দির প্রাঙ্গণে তৈরি হবে হেলথ সেন্টার। অভিযোগ, শিলিগুড়ি পৌর নিগমের 36 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জনশীল শর্মার কথা মতো বেশ কয়েকজন ওই এলাকা মাপঝোপ করতে যান, কিন্তু এলাকাবাসীদের বিক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত পিছু হটলেন তারা। যদিও কাউন্সিলরের কথায় শিলিগুড়ি পৌর নিগম থেকে পাঠানো হয়েছিল কর্মী। জানা গেছে 1965 সালে প্রতিষ্ঠিত হয় শিলিগুড়ি শান্তিনগর বউবাজার সংলগ্ন এলাকার শান্তিনগর মাতৃমন্দির। এলাকাবাসীদের অভিযোগ, গত 1 বছর আগে স্থানীয় কাউন্সিলর রঞ্জনশীল শর্মা মন্দির প্রাঙ্গণে জমিতে লোক পাঠিয়ে মাপঝোপ করেছিলেন। সেই সময় তাদের বলা হয়েছিল পৌর নিগমের পক্ষ থেকে নির্মাণ কাজ করা হবে, কিন্তু সেই সময়ও এলাকাবাসীরা বিক্ষোভ দেখালে ফিরে যান তারা। 1 বছর পর বুধবার সকালে ফের কাউন্সিলরের কথা মতো মন্দির প্রাঙ্গণের ওই জমি মাপঝোপ করতে যান বেশ কয়েকজন। মুহূর্তের মধ্যেই উত্তেজনা সৃষ্টি হয় ওই এলাকায়। এই ঘটনায় এলাকাবাসীরা রুখে দাঁড়ান এবং তাদের প্রতিবাদের ফলে পুনরায় ফিরে যান তারা। এলাকাবাসীদের দাবি, যদি কিছু করতেই হয় তাহলে মন্দিরের পাশে আরেকটি মন্দির তৈরি করে দিক কাউন্সিলর, কিন্তু কোনোভাবেই হেলথ সেন্টারের নাম করে ওই জমি দখল করতে তারা দেবেন না। উল্লেখ্য, 36 নম্বর ওয়ার্ডের পাশেই ইতিমধ্যে একটি হেলথ সেন্টার রয়েছে। স্বাভাবিকভাবেই এলাকাবাসীদের প্রশ্ন, একটি হেলথ সেন্টার থাকার পরেও আবার কেন হেলথ সেন্টার? যদিও এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর রঞ্জনশীল শর্মাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, পৌর নিগম থেকে লোক পাঠানো হয়েছিল ওই এলাকায়, তবে এলাকাবাসীদের বিরুদ্ধে গিয়ে কোনো কাজই করা হবে না বলে আশ্বাস দেন তিনি। আজকে হঠাৎ আসে, আর এতদিন থেকে জায়গাটা পড়ে আছে, এতদিন চোখে পড়ে নাই, এখন চোখে পড়ছে জায়গাটা। বাচ্চা কাচ্চা খেলে, মন্দির আছে, মন্দিরটা উনি বানায় দেখ, হেলথ সেন্টার না করে উনি মন্দিরগুলো কমপ্লিট করে দেখ, তা বুড়া বুড়িরা এসে বিকালবেলা কীর্তন শুনবে, গীতা পাঠ করবে, সবাই করবে। আমরা চাচ্ছি না ধর্ম কিছু করে দেখ, সেটা না করে উনি চাচ্ছে যে মনে করে এখানটা হেলথ সেন্টার করতে, আমরা করতে, আমরা রাজি না, আমরা কেউ রাজি না। আমাকে ডাকলো, আইসা দেখলাম লোক ফিতা নিয়ে দাঁড়াই আছে, সবাই বলতেছে ওরা আবারও মাপামাপি করতে হচ্ছে। এর আগেও সবাই মিলে আমাদের ডাইকে আমরা ওই যে মাকন্দার ছেলে মাপছে বলে মাকন্দার ছেলের বাড়িতে গেছিলাম, সবাই আমরা 20-50 জন গেছিলাম, তা আশেপাশের আর কি সবাই গেছিলাম। কিন্তু উনি বললো যে রঞ্জনশীল শর্মা আমাকে পাঠাইছে, ওই জন্যই আমি মাপতে দেখাইয়ে দেওয়ার জন্য গেছিলাম, এই কথা বললো। কেন পাঠাইছেন? ওই এখানে হেলথ সেন্টার করবে। হঠাৎ করে কেন? এই আপনাদের সাথে কোনো আলোচনা করেছে? না, আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, আমরা কেউ জানি না।
আমরা হঠাৎ করে দেখলাম কে বলে মাপামাপি করে গেছে। সবাই মিলে ডাকলো যে চলো দিদি যাই একটু, ওই মাখনদার ছেলে বলে মাপিয়া গেছে, তো চলো ওর কাছে। ও বললো আমি কেন মাপবো, আমাকে দুজন লোক পাঠাইছে, ওর সাথে আমাকে পাঠাইছে। আমি তো এখানে রঞ্জনদার এখানে কাজ করি, তাই আমাকে পাঠাইছে, আমি গেছি। আমি তো এর ভিতরে কিছু নাই। আমরা চাচ্ছি আমাদের আশেপাশে এই একটা দেখো একটা বাজার আছে, সারাদিনের গঞ্জাম, আবার একটা হেলথ সেন্টার মন্দিরের মধ্যে, এইটা কেউ মাইনে নিতে চাচ্ছে না। আমাদের মন্দিরে উনি যদি পারে আর একটা মন্দির উঠে দেখ, একটা রাধাকৃষ্ণ মন্দির নেই, একটা রাধাকৃষ্ণ মন্দির উঠে দেখ, আমরা শান্তি পাবো। উনি যদি একটা মন্দির করে দেখ, একটা বাচ্চা কাচ্চা যে ছোট থেকে খেলবে দুলবে, সেই জায়গাটা আমাদের এখন নাই। একটা মাঠ ছিল, মাঠটা বিক্রি করে কিছু খাইছে, কিছু দিয়ে রাখছে, যে ওইটাও গেরা দিয়ে রাখছে। এখন পোলাপান এখানে খেলে দেলে, এইটাই শান্তি। আচ্ছা তাই হবে, আমি বানাইনি, কর্পোরেশন গেছে, দরকার নেই কে পাঠিয়েছে না পাঠিয়েছে, মানুষ যা চায় তাই হবে। অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে, মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার হলো স্বামী। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবার সাঙ্গিপাড়ায়। মৃতার পরিবারের দাবি, প্রায় বছর 6 আগে জেলার রাজগঞ্জ ব্লকের চাউলহাটির তোষরপাড়ার শান্তনা রায়ের সাথে বিয়ে হয় বেলাকোবার সাঙ্গিপাড়ার হরে কৃষ্ণ রায়ের। বিয়ের পর থেকেই শান্তনার উপর নির্যাতন চালাতেন স্বামী হরে কৃষ্ণ বলে অভিযোগ। গত রাতে একই ঘটনার পুনরাবৃত্তি হয়। মেয়েকে হত্যা করে ঘরের মধ্যে তার স্বামী ফ্যানের সাথে ঝুলিয়ে দেয় বলে দাবি। খবর পেয়ে সেখানে পৌঁছান মৃতার বাবার বাড়ির সদস্যরা। খবর পেয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে। মৃতার বাবা বীরেন্দ্রনাথ রায় বলেন, আমার মেয়েকে আমার জামাই হত্যা করেছে। এর আগেও তাকে মারার চেষ্টা করা হয়েছিল। মেয়ে 7 মাসের গর্ভবতী ছিল। ওদের 5 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। আমার জামাইয়ের আমি কঠোরতম শাস্তি চাচ্ছি। এই কারণে আজ জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করেছে বলে তিনি জানান। মৃতার আত্মীয় হিলিপ কুমার রায় বলেন, জামাইয়ের চালচলন একেবারেই ঠিক ছিল না। অন্য মহিলাদের সাথেও তার সম্পর্ক রয়েছে। আমাদের মেয়ে এইসব ঘটনার প্রতিবাদ করাতেই তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি যাতে দোষীর উপযুক্ত শাস্তি হয়। উল্লেখ্য, অভিযোগ পাওয়া মাত্রই আজ অভিযুক্তকে গ্রেপ্তার করে মহিলা থানার পুলিশ। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত কোনো মন্তব্য করতে চাননি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আমার নাম বীরেন্দ্রনাথ রায়। কি হয়েছে ঘটনাটা বলুন। আমার মেয়ে, আমার জামাই আমার মেয়েকে গত রাত 2:30টার দিকে গলায় ফাঁসি দিয়ে রাখে দেয়। এর আগেও কিছু সমস্যা হয়েছিল, টুকটাক ওকে খুব মারধর করতো আমার মেয়েকে। একবার পুকুরে নিয়ে গিয়ে ওকে ফেলে দিয়েছিল, ঝাঁপ দিয়েছিল, ওকে নিয়ে ঠেলে ফেলে নিয়ে গিয়ে ওকে মারার জন্য প্রচেষ্টা করেছিল। এখন তার বাচ্চা এখনও বাচ্চা আছে, 7 মাস গর্ভবতী, হ্যাঁ আছে, একটা বাচ্চা আছে, মেয়ে 5 বছর বয়স। কালকে আমার মেয়ে সন্ধ্যার সময় ফোন করেছিল যে আমার উপরে কেমন টর্চারিং চলতেছে, আমি কী করবো এখন এত রাত। কয়টার দিকে তখন 2:08টার দিকে। তারপরে তো ও গেছে, আবার জামাই এবার চলে গেছে, ওর ওখানে অন্য প্রশ্নে কী ছিল ওখানে চলে গেছে। টর্চারটা কারা করছিল? ওর স্বামী। হ্যাঁ, এর আগে ও এরকম টুকটাক টর্চার করতো, দেওয়ালে ধাক্কা দিত, মার দিত, লাথি দিত। কেন করতো এই ঘটনাগুলো কিছু জানা গেছে? করতো, ওর কাজ কিছু করবে না। কে কাজ করবে না? ওই ছেলেটা, আমার জামাই কাজ কিছু করবে না, দারু টারু খায়, যেখানে সেখানে পড়ে থাকে, এই নিয়ে কথাবার্তা হয়। ছেলেটা শুনেন না, ইনার কথা তো বাপ তো শুনেন না, ছেলেটা অন্য সাথে সম্পর্ক করে না। হ্যাঁ, এবং অন্যান্য মেয়ের সাথে সম্পর্ক 2-3টা কেস এরকম হয়ে গেছে। ওটা হ্যাঁ জামাইয়ের, ওর বাড়ির লোক মিটমাট করে নিয়ে আসছিল। এই গত এক মাস আগে একটা মেয়ের সাথে এরকম ছিল, রাত 3টার সময় ওকে ধরে বেঁধে রাখেছিল ওই মেয়ের বাড়িতে। তখন ওর মা এবং ওর ভাই, আমার মেয়ে সবাই গিয়ে ওকে ছুটে নিয়ে আসছে পঞ্চায়েত প্রধান। কিন্তু কালকে ঘটনাটা আমাকে শুধু মেয়েটা ফোন করলো, সন্ধ্যার দিকে 7টার দিকে ফোন করেছে যে মা তুমি কালকে আমার বাড়িতে আসো, অমুক অমুক জিনিসগুলো নিয়ে আসো আমার জন্য, এই কথাটাই বলছে। তারপরে দেখি রাত 2টোর সময়, 2:30টার সময় আমার জামাই ফোন করলো, তোমার মেয়ে সুসাইড। আমি শুনে তো বাড়ি সবাই অচানক হয়ে আমরা সবাই ছুটাছুটি করে চলে আসলাম। আসে দেখি মেয়ে আমার ঝুলন্ত অবস্থায় ফাঁসিতে আছে।
পাগুলো এখনও বিছানার মধ্যে লাগে আছে। কি মনে হচ্ছে এই মৃত্যুটা, কি মনে হচ্ছে? না, আমার মনে হয় ওরা মারধর করে ওকে ঝুলিয়ে রাখছে ওখানে। আপনার জামাই না আরো? না, আমার জামাই ছিল, আর কেউ আছে কিনা বলতে পারলাম না, কিন্তু আমার জামাই এরকমই কাজ করে। শ্বশুরবাড়িতে কে কে আছে মেয়ের? শ্বশুরবাড়িতে হ্যাঁ। ওর শাশুড়ি মা আছে, ওর ভাসুর আছে 2 জন। টর্চার কি জামাই একাই করতো? হ্যাঁ, ও একাই করতো বেশিরভাগ, আর কিছু ওদেরকে বলতাম, ভাইগুলো তো সাইডে আছে। মেয়ের বিয়ে কোথায় দিয়েছিলেন? সাংনিপাড়া বেলাকোবা। মেয়ের বিয়ে? হ্যাঁ। আর আপনার বাড়ি কোথায়? চালাহাটি তসরপাড়া। বিয়ের কি পর থেকেই এরকম? হ্যাঁ, বিয়ের পর থেকে এই 2-1 বছর ছিল, তারপরে হ্যাঁ ভালো ছিল, তারপরে এই টর্চারিংগুলো আরম্ভ হয়, কাজকর্ম করে না। কি চাইছেন এখন আপনি? আমি চাই ওর জন্য ভালোভাবে সেরকম শাস্তি হোক, কারণ জামাইয়ের। এখন কি লিখিত অভিযোগ করলেন? হ্যাঁ, লিখিত অভিযোগ করেছি ওই আমার জামাইয়ের নামে, হরিকিশোর রায়। কোথায় বাড়ি তার? হরিকিশোর রায়, সাংনিপাড়া বেলাকোবা, আমার জামাই। কি চাচ্ছেন ঘটনা? আমি চাচ্ছি এটা যেন ভালোভাবে তদন্ত করা হোক। জামাইয়ের সাজা? হ্যাঁ, জামাইয়ের সাজা। বাড়ি কোথায়? আমার নাম হিলি কুমার রায়, বাড়ি চালাটি। কি ঘটনা এবং কি বলবেন? ঘটনাটা সেটা তো আমরা তো বুঝতে পারি নাই, দেখলাম কালকে রাত্রে হঠাৎ করে 3টার দিকে আমাকে ফোন করলো যে আমার মেয়ে এরকম হ্যাঙ্গিং হয়েছে, তোমাকে যেতে হবে। তো আমি তো শুনে অবাক, তো জানি না, এখন শুনতেছি জামাই আমাদের সেটা আমার মেয়েদেরকে বিশেষ ভালোবাসতো না, এবং তার একটা 5 বছরের বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, এবং আমার মেয়ে ভাস্তি আমার, তিনি 7 মাসের গর্ভবতী আছেন। তিনি কালকে তাকে ডাক্তার দেখানোর জন্য বড়বাড়ি হসপিটালে গিয়েছিলেন। জামাই শুয়েছিল, মেয়েকে নিয়ে যায়নি, মেয়ে হাইটে চলে গেছে, প্রায় 4-5 কিলোমিটার রাস্তা হবে, ওদের সাঙ্গিপাড়া থেকে বেলাকোবা হসপিটাল 5 কিলোমিটার রাস্তা মনে হয় হবে, সেটা আনুমানিক আমার। তো মেয়ে এইভাবে করে চলে গেছে, এবং ডাক্তার বলে দিয়েছে মেয়ের কিন্তু রক্ত শূন্য আছে, যেহেতু তিনি প্রেগনেন্ট, তাকে ভালো ভালো খাওয়াইতে হবে। জামাই কিছু করে না, শুধু শুয়ে শুয়ে থাকে, এবং জামাই আমাদের মেয়েকে শুধু এমনি করে রাখে, কিন্তু তিনি অন্য বউ আর মেয়ে নিয়ে কিন্তু ফুর্তি করে অন্য জায়গায় অবৈধ সম্পর্ক আছে। এই সম্পর্ক মেয়ে আমাদের জেনে গেছে, জেনে যাওয়ার পরে মেয়ে 2-1টা কথা বলছে, তারপরে মেয়েকে কালকে রাত্রেবেলা অনেক টর্চারিং করিডোরে তাকে হ্যাঙ্গিং করে রেখে দিয়েছিলেন। আপনারা এর আগে শুধরানোর চেষ্টা করে সমাধান করেন না, এর আগে টুকিটাকি হয়েছিল শুধরানোর জন্য আমাদের ওখানকার এলাকার লোক, ওর বাবা মা সবাই গিয়েছিল, গিয়ে কিন্তু ব্যাপারটাকে আমরা জানি যে আমার জামাই শুধরে যাবে, কিন্তু জামাই কিন্তু আজ অবধি শুধরলো না। এখন দেখলাম যে মেয়েটা যখন চলে গেল, চলে যাওয়ার পরে আমরা বুঝতে পারলাম যে জামাই আজকে কিন্তু এখনও শুধরেনি। জামাই চাই আমরা, তাই আজ প্রশাসনের দায়িত্ব হয়েছি, প্রশাসন যেন তাকে কঠোর একটা শাস্তি দেয়, সেটাই আমরা আবেদন করছি প্রশাসনের কাছে, এবং এই মিডিয়ার মাধ্যমে যেন ছড়ে যায়, আগামী দিনে যেন এরকম কারো অকালে যেন মেয়ে এরকম করে না যায়, সবাই যেন শুধরে যায়। কিভাবে আপনারা দেখলেন মৃত্যুটা, কিভাবে দেখছেন? মৃত্যুটা আমরা যেভাবে দেখলাম, আমি যে নিজের চোখে যেটা দেখলাম, খাটের উপরে পা দুটা ভাঁজ হয়ে আছে, ফ্যানের উপরে ওড়না দিয়ে লাগাই দিছে। মৃত্যুটা এমন জায়গা হয়ে গেছে, আমার বলে এটা মৃত্যু বলে কিন্তু মৃত্যু না, তাকে মেরে কিন্তু হ্যাঙ্গিং করা হয়েছে। আপনার কি নাম বললেন? আমার নাম হিলি কুমার রায়। কি সম্পর্ক আপনার সাথে? আমার এমনি ভাস্তি লাগে। বাসন্তী পূজার প্রস্তুতি শুরু জলপাইগুড়িতে। অশোকনগর বন্ধু সমিতির এবছরে 3 লক্ষ টাকা বাজেটে 21 বছরে পদার্পণ করা বাসন্তী পুজো কমিটি বিশাল আকারে অনুষ্ঠিত হতে চলেছে। আর আজ ভিত পুজোর মাধ্যমে সেই পুজোর কাজের সূচনা করা হয়। ভিত পুজোতে উপস্থিত ছিলেন ক্লাবের সকল সদস্যরা। অশোকনগর বন্ধু সমিতি বাসন্তী পুজো কমিটির সদস্যরা বলেন, প্রায় 3 লক্ষ টাকা ব্যয়ে এই পুজো করা হবে। আগামী কয়েকদিনের মধ্যেই পুরো কাজ শেষ হয়ে যাবে। আজকে অশোকনগর বন্ধু সমিতির খুঁটি পূজা অনুষ্ঠিত হলো। আমাদের ডান পাশে পুরোহিত মশাইকে দেখতে পাচ্ছেন, এই যে আমাদের ক্লাবের সদস্যরা এখানে উপস্থিত। এবছর আমাদের 21 বছরের পদার্পণ, 21 বছরের পূর্তি। আর এবছর আমাদের পূজা প্যান্ডেল ধূপগুড়ি থেকে আসছে। আর প্রতিবারের ন্যায় এবছরও আমাদের মূর্তি গঠন করবে হচ্ছে নিখিল পাল। বাজেট কত? আমাদের বাজেট অ্যাপ্রক্সিমেট 3 লাখ টাকা। এবার কি বড় বাজেটের পুজো করছে? হ্যাঁ, এবার বড় বাজেটের পুজো হচ্ছে আমাদের। আজকে কি হলো? আজকে আমাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল। কি নাম আপনার? আমার নাম নবকুমার ঘোষ। একাধিক দাবি নিয়ে আগামী 7ই এপ্রিল জলপাইগুড়ি বিভাগীয় কমিশনারের কাছে ডেপুটেশন দেবে কামতাপুর ছাত্র যুব সংগঠনের কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার জলপাইগুড়ি প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে
কেএসওর সেন্ট্রাল কমিটির সদস্যরা একথা জানান। কমিটির সভাপতি অপু বর্মন বলেন, আমাদের মোট 12 দফা দাবি রয়েছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের উদ্দেশ্যে এই ডেপুটেশন কর্মসূচি। তার মধ্যে উল্লেখযোগ্য, কামতাপুরী ভাষাকে সংবিধানের 8ম তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে, আরও কামতাপুরী ভাষার স্কুল তৈরি করতে হবে, উত্তরবঙ্গের প্রতিটি জেলায় কামতাপুরী ভাষার পঠন পাঠনের অর্গানাইজড স্কুলকে সরকারি অনুমোদন দিতে হবে, জলপাইগুড়ি জেলায় মহাবীর চিলা রায়ের নামে কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপন করতে হবে, মানুষের চিকিৎসার জন্য এইমস স্থাপন, সব যানবাহনে ছাত্রছাত্রীদের 50% ভাড়ার ভর্তুকি, একেবারে অভয়ারণ্য ঘেঁষে তৈরি হওয়া রিসোর্টগুলি বন্ধ করতে হবে। আমি অপু বর্মন, কামতাপুর স্টুডেন্ট অর্গানাইজেশনের আমি কেন্দ্রীয় সভাপতি। কি জন্য মূলত এই প্রেস মিট, মুখ্য দাবি কি রয়েছে? 7 এপ্রিল আমরা কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আমরা একটা ডেপুটেশন দিব, সেই উদ্দেশ্যেই আমাদের আজকে সাংবাদিক বৈঠক। মুখ্য দাবি কি রয়েছে? মুখ্য দাবি আমাদের কামতাপুরী স্কুল পঠন পাঠন হচ্ছে, সেই স্কুল আমাদের আরও সংখ্যা বৃদ্ধি করতে হবে। রাজ্য সরকার আমাদের 2টা স্কুল দিয়েছে, সেই স্কুলটা আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। আমরা প্রায় উত্তরবঙ্গে 1.5 কোটি মানুষ আছি, কামতাপুরী ভাষাভাষী মানুষ। আমরা চাচ্ছি প্রত্যেক জেলাতে এই স্কুল সংখ্যা বাড়ানো হোক এবং যেসব অর্গানাইজ স্কুল আছে সেগুলোকে স্বীকৃতি দেওয়া হোক। আর কি রয়েছে দাবি? আমাদের কামতাপুরী ভাষা রাষ্ট্রীয় স্বীকৃতি চাচ্ছি আমরা। এর মধ্যে উল্লেখযোগ্য সব দাবি রয়েছে, আমরা 12 দফা দাবি নিয়ে ডেপুটেশন দিচ্ছি। তার মধ্যে উল্লেখযোগ্য দাবি হলো যে সব পাহাড়ি নদী থেকে অবৈধভাবে বালু পাথর বিদেশে পাঠানো হচ্ছে, তাতে উত্তরবঙ্গের পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, এটা আমরা বন্ধ হোক দাবি রাখি। এবং যেসব অভয়ারণ্য ঘেঁষা এলাকায় রিসোর্ট আছে সেগুলোকে বন্ধ করার জন্য আমরা দাবি রাখছি। এবং কামতাপুরী ভাষা যাতে স্কুলে, ইউনিভার্সিটিতে, কলেজে একটা সার্টিফিকেট কোর্স করানো হয় সেটাও দাবি রাখছি। এবং উত্তরবঙ্গের আদি ইতিহাস পাঠ্যপুস্তকে শামিল করার জন্য আমরা দাবি রাখছি। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি লাইফলাইন শপে বিশেষজ্ঞ চিকিৎসকরা বসছেন আপনাদের নানা রকম রোগ সমস্যার সমাধানে। সোম থেকে বৃহস্পতি বিকেল 5টায় বসছেন স্কিন, ভেনেরিওলজি এবং লেপ্রসি স্পেশালিস্ট ডক্টর কোগে পটম। বুধ বৃহস্পতি দুপুর 2:30 থেকে বসছেন ত্বক চুল নখ বিশেষজ্ঞ ডক্টর শাইনি দত্ত। সোম থেকে শুক্র বিকেল 4টায় বসছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টর সঙ্গীত প্রকাশ। মঙ্গল ও শনি দুপুর 12টা থেকে অর্থোপেডিক ডক্টর অভিষেক মল্লিক বসছেন। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন লাইফলাইন উকিলপাড়া, জলপাইগুড়ি। কোনো মতেই মানাবাড়ি চা বাগানের সমস্যা মিটছে না। যত দিন যাচ্ছে চা বাগানের সমস্যা এবং পরিস্থিতি আরোই বেড়ে চলেছে। কাজ করেও মজুরি না পেয়ে শ্রমিকরা দিশাহারা। এখনো পর্যন্ত 5টি মজুরি বাকি মালব্লকের মানাবাড়ি চা বাগানে। দাবি শ্রমিকদের। চরম সমস্যায় এই বাগানের প্রায় 700 চা শ্রমিক। বাধ্য হয়ে এই বৃহস্পতিবার সকাল থেকে বাগানের কাজ বন্ধ করে বাগানের অফিসের সামনে বিক্ষোভে সামিল হয়েছে শ্রমিকেরা। উল্লেখ্য, গত 5টি মজুরি বাকি শ্রমিকদের আরও একটি ডিউ হতে চলল, কিন্তু মানাবাড়ি চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিচ্ছে না। আর এতেই বৃহস্পতিবার সকাল থেকে চা শ্রমিকরা কাজ বন্ধ করে বাগানের ম্যানেজারকে ঘেরাও করে রাখে। শ্রমিকদের দাবি, যতক্ষণ না পর্যন্ত তাদের মজুরি দেওয়ার প্রতিশ্রুতি মিলছে ততক্ষণ কাজে যাব না এবং বাগানের অফিসেই বসে থাকবো সবাই। বাগানের শ্রমিক প্রমোদ মুন্ডা, মালি ওরাও, আশিক প্রজা বলেন, 5টি মজুরি বাকি পড়ে আছে, বাগানের স্বার্থে তাও আমরা কাজ করে যাচ্ছি। বাগান কর্তৃপক্ষ শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। এর আগেও অনেকবার আমরা ম্যানেজারকে ঘেরাও করে বিক্ষোভে সামিল হয়েছিলাম। বাগান কর্তৃপক্ষ শুধু আশ্বাসই দেন, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। তাই আমরা বিক্ষোভে সামিল হয়েছি। তাদের বক্তব্য, আমাদের অবস্থা খারাপ, কিন্তু কোনো নেতা মন্ত্রীরা আমাদের দেখতে আসেনি। বাড়িতে ঠিকঠাক খাওয়া দাওয়া হচ্ছে না, ছেলে মেয়েদের পড়াশোনাও হচ্ছে না, তাও কেউ আমাদের খোঁজ নেয় না। এ ব্যাপারে মানাবাড়ি চা বাগানের গার্ডেন ইনচার্জ পবন ছেত্রী বলেন, বাগানের আর্থিক অবস্থা ভালো নয়, ব্যাংকের কিছু সমস্যা রয়েছে, তবে সামনের শুক্রবার শ্রমিকদের মজুরি প্রদানের চেষ্টা চলছে। यहाँ पर देखिए अभी प्रशासन की तरफ से ऊपर लेवल तक रिपोर्ट जाए तो अच्छा है लगी। ठीक है, मेरा कहना ये है, हम लोग का बगान का ये लगा के 23 तारीख पार हुआ 5 ठोकने। आप लोग कितना पेमेंट पाया, कितना पेमेंट ड्यू है अभी? 6 ठो था, रानी में 5 ठो था, 5 ठो में 4 ठो दिया, फिर 5 ठो घुस गया। अभी 5 ठो पेमेंट, अभी 9 तारीख घुसने 6 ठो हो जाएगा।
तो इस हिसाब से अभी पति पहले पति नहीं था बोल के हम लोग ठीक है पति नहीं है कुछ तो हिसाब से कॉपरेट करके चला रहा है बोल के हम लोग भी कॉपरेट किया, टोटल लेबर कॉपरेट भी किया तो चल पति उतने आराम से देगा। अभी तो पति बगान में पति जैसे पति हो गया झोरने जैसे। अभी साहब क्या बोल रहे हैं? साहब तो अभी साहब को भी ऐसे कर दिया जी इधर ना उधर। अभी वो साहब को भी कोई डिसीजन देने नहीं सक रहा है। विशेष करके सबसे गद्दारी कर रहे मालिक हम लोग सरजीत बख्शी। अभी हम सुनने में आया आप लोग कलकत्ता जाएंगे मालिक से बात करने से, क्या बोलने चाहिए? अभी लेबर लोग का यही अभी है, कोई नहीं देख रहा है। हम लोग तो श्रमिक का एकता ही कर रहा है। हम डायरेक्ट मालिक से बैठेंगे, मालिक से बात करेंगे। अभी देखता है वोट के सीजन में बहुत नेता नहीं कर पाते हैं श्रमिक को, इधर वोट दो उधर वोट दो, लेकिन अभी कोई भी नहीं है। अभी हम लोग श्रमिक टोटल नहीं, यहाँ पर जितना गेट में सब टोटली श्रमिक है। हम लोग बागान में काम करने वाला आदमी लोग है। आज इसलिए एक मैं बागान का सुपरवाइजर होने के नाते लेबर लोग मेरे अंडर में काम करते हैं जो बागान में पत्ती तोड़ता है। हम भी एक लेबर ही है। अब कहाँ तो अभी ऐसा हो गया लेबर लोग का, हमको तो कहाँ तो आते हैं बड़े बड़े, लेकिन हम लोग का लेबर बैठेगा मालिक से डायरेक्ट। आप लोग का प्लान क्या है? मालिक से डायरेक्ट बात करने का? डायरेक्ट बैठेंगे, मालिक क्या डिसीजन क्या बोल रहा है। वोट का टाइम में आपका नाम? एक दूसरे से झगड़ा, कौन सा जगह? मानावरी टिकट। मालिक तो बोला है काम में जाने के लिए, तो पेमेंट जो होगा नेक्स्ट वीक में होगा। इन लोग का सुन रहा है 5 पेमेंट अटका हुआ है, आप क्या बोलना चाह रहे हैं? 5 पेमेंट अटका हुआ है लेकिन मालिक बंद नहीं किया है देने के लिए। तो मालिक का जो खबर है आपका नेक्स्ट वीक में पेमेंट होगा। ये कब होगा नेक्स्ट वीक? नेक्स्ट वीक बस शुक्रवार तक। कल फ्राइडे ना, कल नहीं होगा, नेक्स्ट वीक आने वाला जो सप्ताह है। तो अभी लेबर लोग क्या करेंगे? लेबर लोग देखिए वो लोग का ऊपर में। आपका नाम? पवन छेत्री। कौन सा, आप क्या कहेंगे? गार्डन इंचार्ज। 3 দিনব্যাপী বাৎসরিক অনুষ্ঠান হতে চলেছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে। আগামী 28, 29 ও 30 মার্চ আশ্রমে এই অনুষ্ঠান হবে। এই বিষয়ে আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, প্রতি বছরের ন্যায় এবছরও ঠাকুরের জন্মতিথি পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। 3 দিনব্যাপী রয়েছে এই অনুষ্ঠান। প্রথম দিন বিকেল 4:30 থেকে অনুষ্ঠিত হবে সঙ্গীত, সন্ধ্যা আরতি ও বাইরে থেকে মহারাজদের থাকবে সংক্ষিপ্ত বক্তৃতা। দ্বিতীয় দিনও প্রায় একই অনুষ্ঠান থাকছে। শেষ দিন অর্থাৎ 30 মার্চ সারাদিন ব্যাপী থাকবে অনুষ্ঠান বলে তিনি জানান। আমার প্রত্যেক বছর ঠাকুরের জন্মতিথির পরে অ্যানুয়াল সেলিব্রেট করি। এবছর 2025 3 days প্রোগ্রাম আমরা আয়োজন করেছি। 28, 29, 30 মার্চ 2025। তো প্রথম দিন অনুষ্ঠান থাকবে বিকাল 4:30 থেকে অনুষ্ঠান শুরু হবে। সঙ্গীতের অনুষ্ঠান থাকবে, তারপরে সন্ধ্যা আরতি থাকবে। আরতির পরে বাইরে থেকে মহারাজরা এসছেন, নরোত্তম নগর থেকে এসছে, অরুণাচল প্রদেশ, তারপরে আসবে মালদা থেকে আর অন্যান্য জায়গা থেকে মহারাজরা এসছে, ওদের শর্ট বক্তৃতাগুলি থাকবে। তারপরে বেঙ্গালুরু থেকে আসবেন দত্তাত্রেয় ভেলঙ্কর বলে, উনি খুব ফেমাস শাস্ত্রীয় সঙ্গীতের মানে পণ্ডিত, ওনার প্রেজেন্টেশন থাকবে। এটা 28, 29 তারিখ দুটো দিনই এরকমই থাকবে। 30 তারিখ সারাদিন ব্যাপী আমাদের অনুষ্ঠানগুলি থাকবে। সকাল 4:30 থেকে শুরু হবে, ঠাকুরের মঙ্গল আরতি, পূজা, তারপরে সঙ্গীতের আছে, রামচরিতমানস আছে, ঠাকুরের লীলা, ঠাকুরের ভজনগুলি, এরকম নানা মানে SSB ব্যান্ড আছে, বক্তৃতাগুলি থাকবে, প্রসাদের বিতরণের ব্যবস্থাও থাকবে। এরকম সারাদিন ব্যাপী অনুষ্ঠানটা থাকবে। ওপেন টু অল, সবাই আসতে পারবে। এই অনুষ্ঠানে আমরা সবাইকে আমন্ত্রণ করব, সবাই পার্টিসিপেট করে আপনারা আমাদেরকে আনন্দ দেবেন। এই সুন্দর অনুষ্ঠানটা ভালো হওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনাদের পার্টিসিপেশন। আগুনে ভস্মীভূত হয়ে গেল গোটা একটি বাড়ি, আর সেই আগুনে বাড়ির সমস্ত জিনিসপত্র শেষ হয়ে গেল। পাশাপাশি বাড়ির আগুনে পুড়ে গুরুতর আহত হলো বাড়ির মালিক নির্মল কুমার ঘোষ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল 3টা নাগাদ মালবকের ওদলাবাড়ি বিধানপল্লী এলাকায়। আগুন লাগার ঘটনা জানাজানি হতেই আশেপাশে মানুষজন ছুটে আসে আগুন নেভানোর জন্য, কিন্তু নিমেষেই সম্পূর্ণ আগুনের গ্রাসে চলে যায় বাড়ি। সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। নির্মল কুমার ঘোষের নাতি শুভদীপ ঘোষ বলেন, আমি সেই সময় বাইরে কাজে গিয়েছিলাম, বাবা দোকানে ছিল, মা রান্না করছিল এবং দাদু দোতলায় কাঠের ঘরে ঘুমিয়েছিল।
আমি জানতে পারি কোনো কারণে প্রথমে দোতলার কাঠের ঘরে আগুন লেগে যায় আর সেই আগুন নিমেষে ছড়িয়ে পড়ে। এরপর চিৎকার চেঁচামেচিতে আশেপাশের লোকজন এসে দাদুকে দোতলা থেকে নিচে নামিয়ে আনে। এরপর দাদুকে হাসপাতালে ভর্তি করা হয়। দাদুর শরীরের 40% অংশ পুড়ে গেছে, তারই মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িতে। ঘরের কোনো কিছু বের করার আগেই সব পুড়ে ছাই হয়ে যায়। তবে আশেপাশের মানুষজন দ্রুত আগুন নেভানোর কাজে হাত লাগায়। দোতলার অংশ কাঠের থাকায় আগুন দ্রুত জ্বলতে থাকে, সেই কারণে ঘর থেকে কোনো কিছুই বের করা যায়নি। শেষে মালবাজার থেকে দমকলের 2টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে যেভাবে আগুন লেগেছে তাতে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা। ঘরের মধ্যে থাকা জামা কাপড়, ফার্নিচার, দরকারি কাগজপত্র, মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজ কোনো কিছুই বাঁচানো যায়নি। কিভাবে আগুন লাগলো তাও জানা যায়নি। নির্মল ঘোষের প্রতিবেশী অরিজিৎ চ্যাটার্জি বলেন, যেভাবে আগুন দাউ দাউ করে জ্বলছিল মনে হচ্ছিল পুরো এলাকা জুড়ে আগুন লেগে যাবে। তবে তার থেকে বেশি ভয়ানক ছিল পাশেই ছিল অল ইন্ডিয়া কোম্পানি ডিপো। কোনোভাবে সেই ডিপোতে আগুন লাগলে গোটা বিধানপল্লী পুড়ে ছাড়খাড় হয়ে যেত। এদিন নির্মল ঘোষের বাড়ি পুড়ে সব শেষ হয়ে গেল, কোনো কিছুই বাঁচাতে পারেনি তারা। কোনো জামা কাপড়ও পর্যন্ত তারা বের করতে পারেনি। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখছে মালবাজার দমকলের আধিকারিক সহ পুলিশেরা। ক্ষতি তো অনেক কিছুই হয়েছে। আমার ল্যাপটপ ছিল, কম্পিউটার ছিল, জামা কাপড়, সমস্ত ডকুমেন্টস ছিল সেগুলো, তারপরে খাট, দুটো খাট, তারপরে বই। কখন জানতে পেলেন আপনি? আমি জানতে পেলাম, আমি ডিউটিতে গেছিলাম। ডিউটিতে মানে 15 মিনিট হলো বেরোয়েছি ডিউটির থেকে। 15 মিনিট পরেই ফোন আসে আমার কাছে যে আগুন লেগেছে। তারপর আমি এসে দেখছি আর কিছু নেই। উপর পোর্শনটা সম্পূর্ণ উপর পোর্শন নিচের পোর্শন নিচে আলনার যত জামা কাপড় ছিল, ডকুমেন্টস ছিল। কেউ কি আহত বা কিছু হয়েছে? আমার দাদু আহত হয়েছে 40%, পিঠে বান। তখন কি উনি ভিতরেই ছিল? হ্যাঁ, দাদুর ভিতরে ছিল। তারপর ওনাকে কে বের করলো? ওনাকে আমার ভাই বের করেছে, ভাই আর জেঠু মিলে। আগুনটাকে কীভাবে আয়ত্ত আসবে? আগুনকে আয়ত্তে বলতে লোকাল সব আমাদের পাড়া প্রতিবেশী, ক্লাবের দাদারা কাকারা, যত পাড়ার সবাই ঝাঁপিয়ে পড়েছে নিয়ন্ত্রণ আনার জন্য যতটুকু। তখন এখানে দেখলাম যে একটা মানে ভালোই ফ্লেম রয়েছে, একটা বাড়িতেই আগুনটা লেগেছে। এবার কী করে লাগলো সেটা তো আমরাও এখন বলতে পারছি না। আর নিশ্চয়ই কোনো শর্ট সার্কিট হতে পারে বা কিছু থেকে লেগেছে। ওনারা কেউ বলছে যে হয়তো ঠাকুর ঘর থেকে লাগতে পারে, এরকম কিছু হতে পারে। কটা বাড়ি, কটা ঘরগুলো দেখা যাচ্ছে পুরোপুরি ড্যামেজ হয়েছে দুটো, এবং ওপরে ওনাদের ফার্স্ট ফ্লোরটা ছিল, ফার্স্ট ফ্লোরটাই মেনলি ড্যামেজ হয়েছে পুরোটাই। ফার্স্ট ফ্লোরে মানে কী হলো, দিনের বেলা বলে তা অনেকটা সেফ, নাহলে তো পুরোটাই নষ্ট হয়ে যেতে পারত। পাশে ইন্ডিয়ান অয়েলের পাইপলাইনও আছে, ওইটাই আমাদের কাছে সব থেকে বেশি চিন্তা ছিল। তো যাই হোক, ওইটাতে কোনো অসুবিধা হয়নি। ওনার থেকে হেল্পও পেয়েছি। এখানে যেহেতু গাড়ি ঢুকছিল না, আমাদের জন্য গাড়িটা নিয়ে গিয়ে কাজ করতে পেরেছি, আমাদের সুবিধাই হয়েছে ওনাদের জন্য। আমার নাম শুভজিৎ রয়, সাব অফিসার, মালবাজার ফায়ার স্টেশন। এখানে এইমাত্র খবর পেয়ে আসলাম যে এখানে আগুন লেগে গেছে। এই আমাদের বিধানপল্লীর এই প্রথম গলির বাড়িটাতে। কি নাম? নির্মল ঘোষ। তারপরে এই বাড়িতে হঠাৎ করেই আগুনটা লাগলো। কিসের থেকে আগুন লাগলো সেটা তো আর বোঝা গেল না, কিন্তু হচ্ছে উদলাবাড়ির বাসিন্দা যে যেখানে পেরেছে, যেভাবে পেরেছে, সবার সহযোগিতার মধ্য দিয়ে আগুন নিয়ন্ত্রণের মধ্যে আনা গেছে এবং পরে ফায়ার ব্রিগেড এসে সম্পূর্ণভাবে নিভিয়ে দিয়েছে। দুটো ইঞ্জিন এসে না? ফায়ার ব্রিগেড দুটো ইঞ্জিন এসে। কিছু কি বাঁচানো গেছে? না, কিচ্ছু বাঁচেনি। কীভাবে তো আগুন লাগলো জানা গেছে কি? না, সেটা কিভাবে আগুন লেগেছে বোঝা যাচ্ছে না। পাশে তো একটা দেখা যাচ্ছে অয়েল ইন্ডিয়ার একটা পাশে অয়েল ইন্ডিয়া স্টেশন আছে। এটা একটা বিপজ্জনক অবস্থার মধ্যে দিয়েই ছিল। সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে এই আগুন নেভানোর জন্য। ওখানে লাগলে বড় বিপদ ঘটতে পারে। হ্যাঁ, না হলে তো বিরাট একটা বিপদ হতেই পারত। রাজগঞ্জে 2 নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেপ্তার বৃদ্ধ। খাবার ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে 2 নাবালিকাকে শ্লীলতাহানির চেষ্টা, অভিযোগের ভিত্তিতে এক বৃদ্ধকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। মঙ্গলবার রাতে রাজগঞ্জ এলাকায় বাড়ি থেকে বৃদ্ধকে গ্রেপ্তার করে পুলিশ। জানা গিয়েছে, রাজগঞ্জ ব্লকের একটি গ্রামে 11 বছর বয়সী এবং 13 বছর বয়সী 2 নাবালিকা খেলা করছিল। সেই সময় অভিযুক্ত বৃদ্ধ ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। 2 নাবালিকাকে প্রলোভন দেখিয়ে সে একটি নির্জন জায়গায় নিয়ে যায়। সেখানে শ্লীলতাহানির চেষ্টা করে বৃদ্ধ। বৃদ্ধের কুমতলব বুঝতে পেরে চিৎকার শুরু করে নাবালিকারা। সেই চিৎকার শুনে ছুটে আসে স্থানীয়রা। এরপর অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনার পরই রাজগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে। ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছিল। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
শুখা মরশুমে বনাঞ্চলে ঝরা পাতায় আগুন আটকাতে বন দপ্তরের অভিযান। বৃহস্পতিবার লাটাগুড়ি জঙ্গলে এই অভিযানে উপস্থিত ছিলেন ডিএফও বিকাশ ভি, বিভিন্ন রেঞ্জের রেঞ্জার, বনকর্মী, জেএফএমসির সদস্য সহ বেশ কয়েকটি পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। এদিন জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রাস্তার দুপাশ পরিষ্কার করা হয়, মূলত যাতে জঙ্গলের বুক চিরে বেরিয়ে যাওয়া রাস্তার পাশে ঝরা পাতা না থাকে সেদিকে লক্ষ্য রাখছে বন দপ্তর। কেননা পথ চলতি মানুষের ফেলে দেওয়া বিড়ি সিগারেটের আগুন থেকেই মূলত জঙ্গলে আগুন ছড়িয়ে পড়ে। তাই শুখা মরশুমে ডুয়ার্সের বিভিন্ন বনাঞ্চলে যাতে কোনোভাবেই আগুন ছড়িয়ে না পড়ে সেদিকে লক্ষ্য রাখছেন বনকর্মীরা। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণেও জঙ্গলের এই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে, যে কারণে বন দপ্তর এখন বৃষ্টির অপেক্ষায়। উল্লেখ্য, এই সময়টায় অন্যান্য বছর বৃষ্টি হলেও এবছর এখনো সেভাবে বৃষ্টি হয়নি। এদিকে এবছর লাটাগুড়ি জঙ্গল, বড়দিঘি ও সেন্ট্রাল বিটেও ঝরা পাতায় আগুন লেগে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়েছে। एक है क्लीनलीनेस प्रोग्राम किया था और सेकंड है फायर के ऊपर में अवेयरनेस करने के लिए। तो जो लाटागुड़ी का जो स्ट्रेच है, गोरेमार और लाटागुड़ी का जो रोड स्ट्रेच है, वो तो एक्चुअली एक एलिफेंट कॉरिडोर है। तो इसी कॉरिडोर सभी समय क्लीन एंड नीट रखना सभी का रिस्पॉन्सिबिलिटी है। तो हम लोग आज का एक प्रोग्राम लाटागुड़ी रेंज से ऑर्गेनाइज़ किया है। बेसिकली अभी एनसीसी का स्टूडेंट्स भी है और हमारा एनजीओस भी है, बहुत एनजीओस भी इसमें सपोर्ट किए हैं। जेएफएमसी मेंबर्स है, रिसोर्ट एसोसिएशन का भी मेंबर्स है, गाइड एसोसिएशन है, जिप्सी मेंबर्स है। तो सभी मिलके आज हम लोग इधर एक क्लीनिंग प्रोग्राम ऑर्गेनाइज़ किया है, क्योंकि इसी एरिया एकदम सेफ एक माना एनिमल पैसेज के लिए रखना है। तो बहुत सारे फॉरेस्ट फायर इंडिया में जितना जो होते हैं, इसमें मैक्सिमम तो एक्सीडेंटल फायर होते हैं और नेचुरल फायर कम होते हैं। बेसिकली नेग्लिजेंस के कारण से मैक्सिमम फायर होते हैं। तो इसमें अवेयरनेस इज़ वेरी इंपॉर्टेंट। हम लोग ज़्यादा अवेयरनेस करना है और सभी सिटीजन के एक फंडामेंटल ड्यूटी है अपना एनवायरनमेंट प्रोटेक्ट करने के लिए। तो इसके ऊपर हम लोग एक अवेयरनेस, क्योंकि अभी फायर सीज़न तो शुरू हो गया। अभी हमको जलपाईगुड़ी में लास्ट 1-2 हफ्ते से बारिश मिल रही है, इसी कारण से पहले साल से भी थोड़ा कम है फायर। लेकिन अप्रैल महीना हम लोगों को पार करना है, तो हम लोग ज़ीरो फायर के लिए बात कर रहे हैं। हम लोग कोशिश करेंगे। 1-2 माइनर फायर इंसिडेंसेस हुआ था, वो भी हमारा स्टाफ ने जल्दी उसको फायर सप्रेस किया है। तो आप सभी का सपोर्ट हम लोगों को इसके लिए चाहिए, ये जो रास्ता एकदम क्लीन एंड नीट रखने के लिए और हमारा कॉरिडोर सेफ रखने के लिए। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শ্রমিক, কর্মচারী ও শিক্ষকদের আন্দোলনের যৌথ মঞ্চ 12 জুলাই কমিটি জলপাইগুড়ি জেলা শাখার ডাকে প্রতিবাদী চিকিৎসকদের অন্যায় বদলির আদেশনামা প্রত্যাহার, রাজ্যের থ্রেড কালচারের বিরুদ্ধে এবং অভয়ার ন্যায় বিচারের দাবিতে বৃহস্পতিবার প্রতিবাদ সভা অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি জেলার কদমতলা মোড় সংলগ্ন এলাকায়। সভায় সভাপতিত্ব করেন 12 জুলাই কমিটির অন্যতম আহ্বায়ক প্রদীপ কর্মকার। বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক বাণীব্রত সাহা, মৌসুমী বোস, সঞ্চিতা ব্যানার্জি, রাজদীপ দত্ত, ডাক্তার পান্থ দাশগুপ্ত। শ্রমিক, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের বিপুল সংখ্যক মানুষ প্রতিবাদ সভায় অংশগ্রহণ করেন। এছাড়াও পথ চলতি বহু মানুষও রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য শোনেন। 9 আগস্টের পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও আজও কেন অভয়ের ন্যায় বিচার হলো না? ঘটনার তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে যুক্তদের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দিতে পারল না কেন? কার অঙ্গুলি হেলনে সিবিআই চলছে? এই প্রশ্নগুলির পাশাপাশি বক্তারা বলেন, প্রতিবাদী চিকিৎসককে অনৈতিকভাবে বদলি করা হয়েছে এই সময়কালে। সরকার দাদাগিরি নয়, প্রশাসনিক দায়িত্ব পালন করুক। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার।
শুরু হলো উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা। মেলাকে কেন্দ্র করে স্নানের আয়োজন জলপাইগুড়ির গড়িয়াহাট সংলগ্ন করলা নদীতে। অসংখ্য পুণ্যার্থীদের ভিড় মেলা প্রাঙ্গণে। দিনের পর দিন কাজ করেও মিলছে না মজুরি। খাওয়া দাওয়া থেকে ছেলে মেয়েদের পড়াশোনা, লাটে উঠেছে তাদের জীবনযাপন। চরম সমস্যায় মানাবাড়ি চা বাগানের প্রায় 700 চা শ্রমিক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।